হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ ডাইনেস্টি, চালুক্য ডাইনেস্টি সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। আর আমি যেহেতু ডিটেলসে আলোচনা করব, সেই কারণে এই ক্লাসটি তুমি যে চাকরি পরীক্ষাতেই বসো না কেন, তোমাকে বিশেষভাবে হেল্প করবে। তাই সেই কারণে তোমরা ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে একটি পাশে খাতা রাখবে, যেটা তোমার জানা নেই সেই পয়েন্টটাকে তুমি নোট করবে। তাহলে তোমার এই চালুক্য ডাইনেস্টি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন তোমার রেডি হয়ে যাবে। তাহলে ক্লাসটিকে তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আর কোনো কনফিউশন তোমার থাকবে না। আর পরীক্ষাতে এখান থেকে যে সকল প্রশ্নই আসুক না কেন, তুমি তার আনসার করতে পারবে 100% গ্যারান্টি। তাহলে ক্লাসটি শুরু করার আগে নমস্কার, আমি সৌরভ মন্ডল, তোমাদের সকলকে স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসেস ইউটিউব চ্যানেলে। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমেই দেখব এই চালুক্যদের বাসভূমি কোথায়। তাহলে এই চালুক্যদের বাসভূমি কোথায় সেটা জানতে হলে আমাদের একটি গ্রন্থের উপদের বিশেষভাবে নির্ভর করতে হয়। সেটি কার লেখা সেটা আমরা জেনে নেই। সেটি হলো বিলহনের লেখা। তাহলে আমি কি বললাম, চালুক্যদের আদি বাসভূমি কোথায় সেটা আমরা জানি কোথায়, অযোধ্যা। আর এটা আমরা জানতে পারি বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত এই গ্রন্থ থেকে। তাহলে বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে চালুক্যদের আদি বাসভূমি হলো অযোধ্যা। আর এই অযোধ্যা থেকেই নাকি তারা পরবর্তীকালে বাকাটকদের অনুসরণ করেই দক্ষিণাত্যে একটি নতুন রাজবংশের জন্ম দেয়, যেটি হলো চালুক্য বংশ। তাহলে কি বললাম আমরা, যে বাকাটকদের অনুসরণ করে তারা পরবর্তীকালে একটি দক্ষিণাত্যে নতুন রাজবংশের সূচনা করে, সেটি হলো কি চালুক্য বংশ। আর এই চালুক্যদের আদিবাসী ভূমি হলো অযোধ্যা, সেটা আমরা জানতে পারি বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত এই গ্রন্থ থেকে। আর এদের নাম, অর্থাৎ এই চালুক্যদের নাম নাকি আগে চালুক্য ছিল না, সেটা নিয়ে ঐতিহাসিক মহলে বিভিন্ন বিতর্ক রয়েছে। অনেক ঐতিহাসিক বলেন এদের নাম ছিল আগে চালুক বা চালুক্য, কিন্তু পরবর্তীকালে এদের নাম হয় কি চালুক্য। আর ঐতিহাসিকদের মতে এরা একদল ঐতিহাসিকের মতে এই চালুক্যরা বিদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে, কিন্তু আরেক দল ঐতিহাসিক বলেন যে না, এরা অযোধ্যা থেকেই পরবর্তীকালে দক্ষিণাত্যে একটি নতুন রাজবংশ সৃষ্টি করে। আর এরা হলো কানাড়ি জাতির অন্তর্ভুক্ত। তাহলে আমি কি বললাম, যে এই চালুক্যদের আদি বাসভূমি হলো কোথায়, অযোধ্যা। সেটা আমরা জানতে পারি বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত এই গ্রন্থ থেকে। আর এরা কোন জাতির অন্তর্ভুক্ত সেটা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। একদল ঐতিহাসিক বলেন যে এই চালুক্যরা হলো কানাড়ি জাতির অন্তর্ভুক্ত, আর এরা মূলত অযোধ্যা থেকে এসে দক্ষিণ ভারতে তাদের রাজত্ব স্থাপন করে বাকাটকদের অনুসরণ করে। আর এই বংশ মূলত রাজত্ব করে আমরা কোন টাইম থেকে সেটা আমি পেছনে লিখে দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি 543 থেকে 755 এডি। আমরা কি বললাম তাহলে, যে 543 টু 755 এডি আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। এই টাইম পিরিয়ডের মধ্যে এরা মূলত রাজত্ব করে। আর চালুক্যরা একটু বেশি পাওয়ারফুল রাজবংশ ছিল, সেই কারণে আমরা এদের সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। আর এরা এই চালুক্যরা প্রথম মূলত তাদের বাতাপি বা বাদামি তাদেরকে রাজ্য স্থাপন করে। আর এই রাজ্যটা যিনি স্থাপন করেন তিনি হলেন কি জয় সিং। তাহলে আমরা জয় সিংকে বলবো এই চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা। তাহলে প্রথম থেকে আমি পয়েন্টগুলো তোমাদের আরেকবার বলে দিই, যে এই চালুক্যদের সম্পর্কে জানার জন্য আমাদেরকে মূলত দু ধরনের উপাদানের উপরে নির্ভর করতে হয়। একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং একটি হলো সাহিত্যিক উপাদান। আর এই দুটি আমরা এই চালুক্য বংশের বিভিন্ন ইতিহাস জানার জন্য বিশেষভাবে সহায়তা করে। যেমন আমরা যদি সাহিত্যিক উপাদান লিখি, তাহলে এক্ষেত্রে আমরা বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিতের উপর নির্ভর করতে পারি, এবং এই বংশের বিভিন্ন রাজাদের যে সকল শিলালিপি সেগুলি আমরা অযোধ্যা থেকেও পেয়েছি, যার ফলে আমরা জানতে পারি এই জাতিরা মূলত আগে অযোধ্যাতে বসবাস করত। আর এই চালুক্য বংশের যিনি আদি প্রতিষ্ঠাতা তিনি হলেন জয় সিং। তাহলে জয় সিংকে বলবো আমরা এই চালুক্য বংশের আদি প্রতিষ্ঠাতা। আর এই চালুক্য বংশের পরবর্তীকালে যিনি রাজত্ব করেন তিনি হলেন রণরাজ। তার সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য পাই না। আর এই চালুক্যরা মূলত রাষ্ট্রকূটদের সামন্ত রাজা ছিলেন। তাহলে এটা তোমরা মনে রাখবে যে চালুক্যরা পূর্বে কাদের সামন্ত রাজা ছিলেন, এরা ছিলেন রাষ্ট্রকূটদের সামন্ত রাজা। আর এরা রাজত্ব করে মূলত 543 থেকে 755 এডি এই সময়কালের মধ্যে।
কর্ণাটকের বাতাপি বা বাদামিতে এরা তাদের রাজ্য স্থাপন করেন বলে আমরা জানতে পারি। আর এই বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন জয় সিং। আর জয় সিং এই তো বাতাপিতে তার রাজ্যকে তিনি প্রথম স্থাপন করেছিলেন, কিন্তু তিনি কিন্তু এখানে তার রাজ্য স্থাপন করলেও তার রাজধানী কিন্তু এই বাতাপি বা আধুনিক বাদামিতে স্থাপন করেনি। এটি প্রথম করেন কে? প্রথম আমি এখানে লিখে দিই, প্রথম পুলকেশী এই বাদামি বা বাতাপিতে তিনি প্রথম তার ক্যাপিটাল স্থাপন করেন। তাহলে চলো এবার আমরা এই প্রথমের এই সকল শাসকগুলো সম্পর্কে জানি। প্রথমে তাহলে আমরা দেখলাম যে এই চালুক্য বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জয় সিং। আর এই জয় সিং এর পরবর্তীকালে যিনি রাজত্ব করেন তার নাম হলো কি? রণরাজ। প্রথমে জয় সিং এবং দ্বিতীয়তে রাজত্ব করেন রণরাজ। এই রণরাজের সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য পাই না। আর জয় সিং এর যে একজন পাওয়ারফুল রাজা ছিলেন তার উপাধি থেকেই আমরা জানতে পারি। তার উপাধি ছিল কি? বল্লভেন্দ্র। এই দুটো ছিল তার গুরুত্বপূর্ণ উপাধি। তাহলে আমরা এবার দেখব এই বংশের থার্ড রুলার যিনি ছিলেন প্রথম পুলকেশী। আর এই প্রথম পুলকেশী একজন শক্তিশালী শাসক ছিলেন, যিনি সর্বপ্রথমে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি করেছিলেন সেটি হলো তিনি আধুনিক বাদামি বা বাতাপিতে সেই রাজ্যের ক্যাপিটাল বা রাজধানীকে তিনি নির্মাণ করেন। তাহলে কি বললাম যে এই বংশের প্রতিষ্ঠাতা করেন জয় সিং। তিনি কিন্তু এই বাদামিতে তার রাজ্য স্থাপন করলেও সেখানে তার রাজধানী স্থাপন করেননি। আর এখানে রাজধানী স্থাপন করেন কে? প্রথম পুলকেশী। তিনি এখানে রাজধানী স্থাপন করেন। আর প্রথম পুলকেশী কিন্তু একজন স্বাধীন রাজা ছিল, তার উপাধি থেকেই আমরা জানতে পারি। তার উপাধি ছিল সত্রাশ্রয়, রণ বিক্রম, শ্রীবল্লভ, এই সকল ছিল তার উপাধি। তাহলে আমরা কি বললাম? এখানে আমি লিখে দিয়েছি, দেখো যে পুলকেশী বাদামি বা বাতাপিতে রাজধানী স্থাপন করেন। তিনি সত্যাশ্রয়, রণবিক্রম, শ্রীবল্লভ এই সকল উপাধি কিন্তু তিনি ধারণ করেছিলেন। তাহলে আমরা দেখতে পারি যে রণজয়ের পরে যিনি রাজত্ব করেন তিনি হলেন প্রথম পুলকেশী। প্রথমে জয় সিং, তারপরে রণরাজ এবং তার পরবর্তীকালে বসেন কে? প্রথম পুলকেশী। আর প্রথম পুলকেশীর পরবর্তীকালে যিনি রাজত্ব করেন তিনি হলেন কে? কীর্তিবর্মন প্রথম। আর এই কীর্তিবর্মন প্রথম ছিলেন কে? প্রথম পুলকেশীর পুত্র। তাহলে আমরা কি বললাম? উত্তরাধিকার সূত্রে প্রথম পুলকেশীর পুত্র সিংহাসনে বসেন। কার পরে? প্রথম পুলকেশীর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কীর্তিবর্মন প্রথম। আর এই কীর্তিবর্মন প্রথম ছিলেন প্রথম পুলকেশীর পুত্র। আর তিনি একজন শক্তিশালী রাজা ছিলেন সেটা আমরা জানতে পারি, কেননা তার উপাধিও ছিল তেমন। আর তিনি অশ্বমেধ, বাজপেয় নামক একাধিক যজ্ঞ করেছিলেন। আমরা দেখতে পাই প্রাচীন ভারতের অনেক রাজাই যে সকল গুরুত্বপূর্ণ যজ্ঞ করত, যেমন অশ্বমেধ, বাজপেয়, তারাই করতে পারতো যারা খুবই শক্তিশালী শাসক ছিলেন। আর এই আমরা দেখতে পারি যে প্রথম পুলকেশীর পুত্র যিনি তিনি সিংহাসনে বসার পরে এই অশ্বমেধ, বাজপেয় এই দুটি গুরুত্বপূর্ণ যজ্ঞ তিনি করেছিলেন। এর থেকে আমরা তার শক্তির পরিচয় পেয়ে থাকি। আর এর পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হলেন কে? মঙ্গলেশ। আর এই মঙ্গলেশ ছিলেন কে? কীর্তিবর্মনের ভাই। তাহলে আমরা দেখতে পেলাম যে পূর্বে আমরা দেখতে যে পুত্র সিংহাসনে বসলো, কিন্তু এখানে সিংহাসনে বসলো কে? কীর্তিবর্মনের ভাই। কেননা তখন কীর্তিবর্মনের পুত্র অর্থাৎ পুলকেশী দ্বিতীয় ছোট থাকার কারণে তার হাতে রাজত্ব দেয়া হয়নি। যদি রাজত্ব দেওয়া হয় সেই কারণে বহিঃশত্রুর আক্রমণের একটা সম্ভাবনা থাকে, কেননা সে তখনও এই রাজ্য পরিচালনা সম্পর্কে অতটা অভিজ্ঞ হয়ে ওঠেনি, অর্থাৎ নাবালক। সেই কারণে তার ভাতাকে তিনি এই সিংহাসনে আহরণ করেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই মঙ্গলেশ নিজের পুত্রকে যখন সিংহাসনে বসানোর চেষ্টা করেন তখন আমরা পুলকেশী দ্বিতীয় তিনি কিন্তু এই মঙ্গলেশের পুত্রকে হত্যা করে দেয়। তাহলে আমরা এই সকল লাইনগুলো যেগুলো বললাম এবার চলো এক ঝলকে আমরা দেখে নিই। তাহলে আমরা দেখলাম আজকে দেখছি চালুক্য অফ বাদামি বা বাতাপি। এই সময়কালটা তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এই টাইমটা, 543 টু 755 এডি। তাহলে আমরা দেখব এই বংশের যিনি ফাউন্ডার তিনি হলেন কে? জয় সিং। এই বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন জয় সিং, এই নামটাও তোমরা মনে রাখবে। আর বিজাপুরের বাতাপিতে তিনি তার রাজ্য স্থাপন করেন।
ও আর আমি তোমাদের একটা ভুলে গেলাম একটা কি পয়েন্ট বলার জন্য, যে এই বাদামি চালুক্যরা অর্থাৎ চালুক্যরা মূলত 4টি ভাগে বিভক্ত। তোমরা কোন কোন বইতে দেখতে পাবে 3টি, আবার কোন কোন বইতে দেখতে পাবে 4টি। তাহলে আমি তোমাদের এই 4টি ভাগ সম্পর্কে বলে দিই। অর্থাৎ টাইপ অফ, যদি আমরা বলি টাইপ অফ কোয়ালিফিকেশন, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে টাইপ অফ চালুক্যরা মূলত কয় ভাগে বিভক্ত ছিল। যদি আমরা বলি সেটি হবে মূলত 4 ভাগে। তোমরা কোথাও 3 ভাগে দেখবে, কোথাও 4 ভাগে। তাহলে আমরা প্রথমেই দেখব পশ্চিমের চালুক্য বা বাতাপি বা বাদামির চালুক্য। এটাই হলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তাহলে আমরা কি দেখলাম? পশ্চিমের চালুক্য বা বাদামির চালুক্য, পূর্বের চালুক্য বা বেঙ্গির চালুক্য, আরেকটি হলো গুজরাটের চালুক্য এবং আরেকটি হলো কি কল্যাণের চালুক্য। তাহলে চালুক্যরা মূলত 4টি শাখাতে বিভক্ত। একটি শাখা হলো পশ্চিমের চালুক্য, যাকে আমরা বলি বাদামি বা বাতাপির চালুক্য। 2 নম্বরে বলি পূর্বের চালুক্য, যারা মূলত বেঙ্গির চালুক্য নামে পরিচিত। এবং 3 নম্বরে আছে কারা? গুজরাটের চালুক্য। এবং 4 নম্বরে কল্যাণের চালুক্য। তাহলে এবার আমরা চলো দেখি। আমরা বললাম যে এই চালুক্য বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কে? জয় সিং। এই নামটাকে তোমরা মনে রাখবে। তিনি বিজাপুরের বাতাপিতে তার রাজ্য স্থাপন করেন। আর এই জয় সিং এর পর যিনি রাজত্ব করেন তিনি হলেন কে? রণরাজ। এর সম্পর্কে আমরা তেমন কোনো উপাদান পাই না, জানতে পারি না। তাহলে আমরা যদি টাইপ অফ চালুক্য, তাহলে চালুক্যরা মূলত 4টি শাখাতে বিভক্ত ছিল। এখানে আমি এটা লিখে দিয়েছি, তোমরা নোট ডাউন করে নেবে। পশ্চিমের চালুক্য, যারা মূলত বাদামি বা বাতাপির চালুক্য নামেও পরিচিত। পশ্চিমের চালুক্য বা ওয়েস্টার্ন চালুক্য, পশ্চিমের চালুক্য বা ইস্টার্ন চালুক্য, যারা আরেকটি বেঙ্গির চালুক্য নামেও পরিচিত। এই নামগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে নোট করবে। পশ্চিমের চালুক্য বা বাদামির চালুক্য, পূর্বের চালুক্য বা বেঙ্গির চালুক্য, 3 নম্বরে কল্যাণীর চালুক্য, 4 নম্বরে গুজরাট চালুক্য। তাহলে আমরা দেখতে পেলাম যে এরা অর্থাৎ চালুক্যরা মূলত 4টি শাখাতে বিভক্ত। আর এই বংশের যিনি প্রতিষ্ঠাতা তার সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা দেখব যে পুলকেশী প্রথম, অর্থাৎ ইনি ছিলেন এই বংশের প্রথম শাসক, অর্থাৎ যিনি সম্পূর্ণভাবে স্বাধীন ছিলেন, সেটা আমরা জানতে পারি তার উপাধি থেকেই। আর এই যদি আমরা জয় সিং এর বলি, তিনিও শক্তিশালী ছিলেন। বল্লভ এবং বল্লভেন্দ্র উপাধি তিনিও গ্রহণ করেছিলেন। আর এই প্রথম পুলকেশীর যিনি যে সকল উপাধি ছিল তার মধ্যে আমরা দেখব সত্রাশ্রয়, রণবিক্রম, শ্রীবল্লভ। এর থেকে আমরা তার যে শক্তির পরিচয় আমরা জানতে পারি। তিনি অশ্বমেধ এবং বাষ্পীয় যজ্ঞও তিনি করেছিলেন বলে আমরা জানতে পারি। তারপরে যিনি শাসক তিনি হলেন কে? কীর্তিবর্মন প্রথম, অর্থাৎ পুলকেশী প্রথমের পুত্র উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসেন। তিনি কোঙ্কণ ও কেরালা জয় করেন। এইটাও তোমরা মনে রাখবে। আর সব থেকে এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন আমি তোমাদের দুটো স্টার দিয়ে রেখেছি। তিনি কীর্তিবর্মন প্রথম সিংহাসনে বসার পর মুক্তেশ্বর মন্দির তিনি নির্মাণ করেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, যে মুক্তেশ্বর মন্দির কে নির্মাণ করেন। এটি উত্তর করবে তোমরা কীর্তিবর্মন প্রথম, যিনি ছিলেন পুলকেশী প্রথমের পুত্র। আর তিনি বেলারির নল এবং বানভাসীর কদম্বদের পরাজিত করেন কে? কীর্তিবর্মন প্রথম তাদের পরাজিত করেন। তাহলে আমরা কি দেখলাম? কীর্তিবর্মন থেকে কটি গুরুত্বপূর্ণ লাইন পেলাম। কীর্তিবর্মন প্রথম ছিলেন পুলকেশী প্রথমের পুত্র, তিনি কোঙ্কণ ও কেরালা জয় করেন। আর তার থেকেও ইম্পর্টেন্ট লাইন, তিনি মুক্তেশ্বর মন্দির নির্মাণ করেন কে? কীর্তিবর্মন প্রথম। আর তিনি নল এবং কদম্বদের পরাজিত করেন। এই কটি লাইন তোমরা কীর্তিবর্মন থেকে দেখলে এনাফ, আর প্রয়োজন পড়বে না। আর পুলকেশী থেকে বললাম, পুলকেশী বাদামি বা বাতাপিতে তার ক্যাপিটাল, এটা সেজন্য মনে রাখবে তোমরা। তিনি তার রাজধানী স্থাপন করেন কোথায়? বাদামি বা বাতাপিতে। আর উপাধিগুলো ইম্পর্টেন্ট, সত্রাশ্রয়, রণবিক্রম, শ্রীবল্লভ, এই ছিল তার উপাধি। তারপরে আমরা দেখব মঙ্গলেশ। এই মঙ্গলেশ ছিলেন কীর্তিবর্মনের ভাই। যেহেতু কীর্তিবর্মনের পুত্র নাবালক ছিল, সেই কারণে কীর্তিবর্মনের ভাতা হিসেবে মঙ্গলেশকে তিনি সিংহাসনে বসান। তিনি কদম্ব ও গঙ্গা জয় করেন। আর তার উপাধি যদি আমরা দেখি, মঙ্গলরাজ, পরম ভাগবত এবং রানা বিক্রম, এই ছিল তার উপাধি। কিন্তু যখন এই মঙ্গলেশ তার নিজের পুত্রকে পরবর্তীকালে সিংহাসনে বসাতে যায়, তখন মঙ্গলেশের পুত্র পুলকেশী দ্বিতীয় এর হাতে নিহত হয়। আর এই পুলকেশী দ্বিতীয়ই ছিল এই বংশের সব থেকে শ্রেষ্ঠ অর্থাৎ শক্তিশালী শাসক। এই হচ্ছে আমাদের সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে তোমরা এটুকু নোট ডাউন করে নাও।
তাহলে এবার আমরা দেখব এই চালুক্য বংশের সব থেকে শক্তিশালী শাসক পুলকেশী দ্বিতীয়। তাহলে এবার আমাদের যেটি আলোচনার বিষয় তা হলো এই চালুক্য বংশের সব থেকে যিনি উল্লেখযোগ্য শাসক তিনি হলেন কে পুলকেশী দ্বিতীয়। আর এই পুলকেশী দ্বিতীয় সময়কালে এই চালুক্য বংশ পুরো প্রায় দক্ষিণাত্য অঞ্চলে বিস্তার লাভ করেছিল, অর্থাৎ তিনি এই চালুক্য বংশটাকে ব্যাপক আকারে ফ্লারিস্ট অর্থাৎ তিনি বিস্তার ঘটিয়েছিলেন। আর এই চালুক্য বংশের শাসক দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে তিনি যুদ্ধে পরাজিত করেন। এর ফলে হর্ষবর্ধনের দক্ষিণের দিকে যাত্রা করা সারা জীবনের মতো ব্যর্থ হয়। তাহলে আমি কি বললাম যে এই পুলকেশী দ্বিতীয়ই হলো এই চালুক্য বংশের সব থেকে উল্লেখযোগ্য শাসক, যিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন। অর্থাৎ হর্ষবর্ধন যখন তিনি দক্ষিণের দিকে যাত্রা শুরু করেছিলেন, অর্থাৎ দক্ষিণ ভারত জয়ের স্বপ্ন দেখেছিলেন, এই পুলকেশী দ্বিতীয়র কাছে তিনি নর্মদা নদীর তীরে যুদ্ধে পরাজিত হবার কারণে এই হর্ষবর্ধনের দক্ষিণ অভিযান অর্থাৎ দক্ষিণের দিকে যাত্রা সারা জীবনের জন্য স্বপ্নই হয়ে যায়। আর এই পুলকেশী দ্বিতীয় সিংহাসনে বসার পরে এই চালুক্য বংশটাকে তিনি প্রায় দক্ষিণাঞ্চলে পুরো ব্যাপকভাবে তিনি বিস্তার ঘটিয়েছিলেন। আর এই চালুক্য বংশের যে শ্রেষ্ঠ শাসক এর কথা আমরা জানতে পারি আইহোল শিলালিপি থেকে। তাহলে আমি কি বললাম যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে, আমাদের সোর্স প্রয়োজন সেটা আমরা জানতে পারি তার কোট পোয়েট অর্থাৎ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর যিনি সভাকবি ছিলেন তার নাম ছিল কি রবিকীর্তি। আর এই রবিকীর্তি একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হলো কি আইহোল শিলালিপি। আর এই আইহোল শিলালিপি থেকেই আমরা এই চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জানতে পারি। আর এই আইহোল শিলালিপিটি তিনি রচনা করেন কর্ণ শিলালিপি ব্যবহার করে, সংস্কৃত ভাষাতে তিনি এটি রচনা করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর দ্বারাই হর্ষবর্ধনের দক্ষিণের স্বপ্ন ব্যাহত হয়। আর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তিনি তার সাম্রাজ্যটাকে দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত করেছিলেন এবং তার কথা আমরা জানতে পারি আইহোল শিলালিপি থেকে, যেটি রচনা করেন কে রবিকীর্তি অর্থাৎ তার কোট পোয়েট। আর এটি তিনি রচনা করেন কত সালে 634 সালে তিনি এটি রচনা করেন বলে আমরা জানতে পারি। আর এই দ্বিতীয় পুলকেশী একজন হিন্দু শাসক হলেও তিনি বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা করেছিলেন, অর্থাৎ তিনি সেই ধর্মের প্রতি সমান মনোভাব দেখিয়েছিলেন। তাহলে কি বললাম যে তিনি একজন হিন্দু শাসক হলেও তিনি বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি তিনি একেবারেই উদাসীন ছিলেন না। তিনি এই বৌদ্ধ এবং জৈন ধর্মের উন্নতির জন্য তিনি অনেক কাজ করেছিলেন বলে আমরা জানতে পারি। তাহলে আমরা দেখলাম প্রথম শাসক যিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা তিনি হলেন জয় সিং, তারপরে বলে রণরাজ, এবং তার পরবর্তীকালে আমরা দেখবো যে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে প্রথম পুলকেশী। আর প্রথম পুলকেশীর পরে কীর্তিবর্মন প্রথম এবং কীর্তিবর্মনের পরে মঙ্গলেশ, এবং মঙ্গলেশের পরে চতুর্থ শাসক হিসাবে তিনি সিংহাসনে বসেন তিনি হলেন দ্বিতীয় পুলকেশী। চলো এবার আমরা এই দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা দেখে নিই। আমরা আর দেখলাম চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে, যদি এটা প্রশ্ন আসে এটা ইম্পর্টেন্ট, তোমরা লিখবে দ্বিতীয় পুলকেশী। আর দাক্ষিণাত্যর অধিকাংশ অঞ্চলে তিনি চালুক্য শাসনকে প্রসারিত করেছিলেন। আমি যেমনটা বললাম যে তিনি যেহেতু সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সেই কারণে তিনি দাক্ষিণাত্যের অধিকাংশ অঞ্চলে তিনি চালুক্য শাসনকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর পুলকেশী দ্বিতীয় হিন্দু শাসক হলেও তিনি বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি সহনশীল ছিলেন, অর্থাৎ তিনি এই ধর্মের প্রতি উদাসীন একেবারেই ছিলেন না। এই ধর্মের উন্নতি কল্পেও তিনি অনেক কাজ করেছিলেন। আর এই পুলকেশী দ্বিতীয় আমি যেটা বললাম নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন এবং দক্ষিণা পথেশ্বর বা দক্ষিণের প্রভু উপাধি গ্রহণ করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, দক্ষিণ পথেশ্বর। তাহলে আমি কি বললাম যে যদি বলে হর্ষবর্ধনের সমসাময়িক কে ছিলেন, হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন কে দ্বিতীয় পুলকেশী, যিনি ছিলেন একজন চালুক্য রাজা। অর্থাৎ তিনি হর্ষবর্ধনকে তিনি নর্মদা নদীর তীরে যুদ্ধে পরাজিত করার ফলে তিনি দক্ষিণা পথেশ্বর অর্থাৎ দক্ষিণের প্রভু উপাধি গ্রহণ করেছিলেন। আর আমরা জানতে পারি যে হর্ষবর্ধনের সময়কালে তিনি হুয়েনসাং তিনি ভারতে আসেন। সালটা আমি আরেকবার বলে দিই, 629 থেকে 644 এডি। এই সময় পর্বের মধ্যে হুয়েনসাং তিনি হর্ষবর্ধনের রাজ্য পরিদর্শন করেন। তোমরা অনেকেই আবার ভুল করো, এটা যে পরীক্ষাতে আসে যে হুয়েনসাং কি পুলকেশীর
তিনি রাজ্য পরিদর্শন করেছিলেন? উত্তরটা হবে সঠিক হ্যাঁ, মানে হিউয়েন সাং শুধু হর্ষবর্ধনের রাজসভায় নয়, তিনি পুলকেশীর দ্বিতীয় রাজসভাও তিনি পরিদর্শন করেছিলেন। তাহলে তোমাদের যেমন অপশন থাকবে তোমরা এটা দেখে উত্তর করবে। তাহলে হিউয়েন সাং হর্ষবর্ধন এবং পুলকেশীর দ্বিতীয় দুজনের রাজসভায় তিনি পরিদর্শন করেছিলেন। আর হিউয়েন সাং লেখা একটি গুরুত্বপূর্ণ বই, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা সিইউকি। এটি কার লেখা? হিউয়েন সাং এর লেখা। তাহলে আমরা দেখলাম যে দক্ষিণের পথেশ্বরের প্রভু উপাধি গ্রহণ করেন কে? এই পুলকেশী দ্বিতীয়। তিনি এই দক্ষিণা পথেশ্বর বা দক্ষিণের প্রভু উপাধি গ্রহণ করেন কাকে? হর্ষবর্ধনকে যুদ্ধে নর্মদা নদীর তীরে পরাজিত করার পরে। আর এই আইহোল ইনস্ক্রিপশন অর্থাৎ আইহোল শিলালিপি থেকে পুলকেশী দ্বিতীয়র কথা আমরা জানতে পারি। এই নামটা তোমরা মনে রাখবে। এটি হলো, এই রবিকীর্তি হলো তার কোর্ট পোয়েট, অর্থাৎ তিনি ছিলেন তার রাজসভার কবি। আর এটি তিনি কন্নড় লিপি ব্যবহার করে সংস্কৃত ভাষাতে রচনা করেছিলেন। এটাও তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আইহোল শিলালিপি থেকে আমরা জানতে পারি পুলকেশী দ্বিতীয়র কথা, যেটি লিখেছিলেন রবিকীর্তি অর্থাৎ তার রাজসভার কবি। আর পুলকেশী দ্বিতীয় পল্লবরাজ মহেন্দ্র বর্মনকে প্রথমে পরাজিত করেন, কিন্তু পরবর্তীকালে পল্লব রাজা নরসিংহ বর্মন প্রথমের কাছে তিনি পরাজিত হন এবং নরসিংহ বর্মন প্রথম তার বাতাপি রাজ্য দখল করেন। আর লাস্টে যেটা পয়েন্ট, হিউয়েন-সাং পুলকেশী দ্বিতীয় রাজসভা পরিদর্শন করেন, তার লেখা বই সিইউকি। তাহলে আমরা দেখলাম পুলকেশী পল্লব রাজা মহেন্দ্র বর্মনকে তিনি পরাজিত করেন, কিন্তু পরবর্তীকালে তিনি পল্লব রাজা, এই নামটা তোমরা মনে করো, নরসিংহ বর্মন প্রথম। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এনার কাছে তিনি পরাজিত হন এবং তখন এই বাতাপি রাজ্যটা তিনি পল্লবদের কাছে চলে যায়। আর হিউয়েন-সাং পুলকেশী দ্বিতীয় রাজসভা পরিদর্শন করেন, তার লেখা বই সিইউকি। আর এই এর পুলকেশী দ্বিতীয়র পরে তিনি সিংহাসনে বসেন, তিনি হলেন বিক্রমাদিত্য প্রথম। আর বিক্রমাদিত্য প্রথম ছিলেন পুলকেশী দ্বিতীয় এর পুত্র, যিনি পল্লবরাজ মহেন্দ্র বর্মন দ্বিতীয়কে পরাজিত করেন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই সিংহাসন যখন পল্লবদের আন্ডারে চলে যায়, তার পরবর্তী শাসক যিনি বিক্রমাদিত্য প্রথম, তিনি তাদেরকে পরাজিত অর্থাৎ মহেন্দ্র বর্মন দ্বিতীয়কে পরাজিত করে তিনি এই কাঞ্চিকে আবার পুনরায় দখল করেন, যা ছিল পল্লবদের রাজধানী। আর এর পরবর্তীকালে অর্থাৎ বিক্রমাদিত্যের পরবর্তীকালে আমরা দেখতে পাই বিনয় আদিত্য প্রথম, বিনয় আদিত্য অর্থাৎ বিক্রমাদিত্য প্রথমের পরে সিংহাসনে বসেন, আর টাইটেল ছিল কি? কালী ভদ্র। তাহলে তোমরা এটা একটু নোট ডাউন করো। তাহলে তোমাদের আমি প্রথম থেকে একবার পুরো রিকল করিয়ে দিই যে চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে? পুলকেশী দ্বিতীয়। আর এই পুলকেশী দ্বিতীয় সিংহাসনে বসার পরে প্রায় পুরো দাক্ষিণাত্য অঞ্চলে তিনি তার চালুক্য শাসনকে প্রতিষ্ঠিত করেছিলেন। আর চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দ্বিতীয় পুলকেশী কার সমসাময়িক ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন এবং নর্মদা নদীর তীরে তিনি হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত করেন। এর ফলে হর্ষবর্ধনের দক্ষিণের অভিযান সারা জীবনের জন্য স্বপ্নই থেকে যায়। আর এই দ্বিতীয় পুলকেশী একজন হিন্দু শাসক হলেও তিনি বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি উদাসীন ছিলেন না, অর্থাৎ তিনি এই বৌদ্ধের উন্নতি কল্পেও অনেক কাজ করেছিলেন। আর এই পুলকেশী দ্বিতীয় সম্পর্কে আমরা জানতে পারি রবিকীর্তির লেখা আইহোল শিলালিপি, যেটি তার রাজসভার কবি লিখেছিলেন সংস্কৃত ভাষাতে। তাহলে আমরা কি বললাম? পুলকেশী দ্বিতীয় সম্পর্কে আমরা জানতে পারি আইহোল শিলালিপি, যেটি রচনা করেন তার রাজসভার কবি অর্থাৎ কোর্ট পোয়েট রবিকীর্তি, কন্নড় লিপি ব্যবহার করে সংস্কৃত ভাষাতে তিনি এটি লিখেছিলেন। আর যখন এই পুলকেশী দ্বিতীয় তিনি পল্লব রাজ্য আক্রমণ করেন, অর্থাৎ পল্লবদের সঙ্গে তার একাধিক যুদ্ধ হয়, তিনি যুদ্ধে প্রথম দিকে মহেন্দ্র বর্মনকে তিনি পরাজিত করলেও পরবর্তীকালে যখন পল্লবদের সঙ্গে তার আবার যুদ্ধ হয়, তিনি নরসিংহ বর্মন প্রথমের কাছে তিনি পরাজিত হয়। তাহলে এই নামটা তোমরা মনে রাখবে যে পুলকেশী দ্বিতীয় একদিকে হর্ষবর্ধনকে পরাজিত করার পরেও তিনি পল্লব রাজ্য আক্রমণ করলে প্রথমে মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন, কিন্তু পরবর্তীকালে নরসিংহ বর্মন প্রথমের কাছে তিনি পরাজিত হন যুদ্ধে এবং এই নরসিংহ বর্মন প্রথম অর্থাৎ পল্লবরাজ নরসিংহ বর্মন তখন এই বাতাপি বা বাদামি যা ছিল এই চালুক্যদের রাজধানী, সেটা তিনি দখল করে নেন। আর হিউয়েন-সাং তার রাজত্বকালে ভারতে আসেন, অর্থাৎ হিউয়েন-সাং হর্ষবর্ধন এবং এই চালুক্যরা দ্বিতীয় পুলকেশীর রাজসভা দুইয়ের রাজসভায় তিনি পরিদর্শন করেছিলেন। আর তিনি সময়কাল এসেছিলেন ভারতে 629 থেকে 644 এডি, এই 15 পর্যন্ত অর্থাৎ 15 বছর তিনি ভারতবর্ষে ছিলেন এবং তিনি একটি গ্রন্থ লেখেন যেটি খুবই গুরুত্বপূর্ণ, সিইউ
কি, এই গ্রন্থটা তিনি লিখেছিলেন। আর আমরা দেখতে পাই তাহলে এই দ্বিতীয় পুলকেশীর পরে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন কে, বিক্রমাদিত্য প্রথম। আর এই বিক্রমাদিত্য প্রথম সিংহাসনে বসার পর তার প্রথমের একটি বড় কাজ যেটা করারই কথা সেটি হলো তার রাজ্য যেহেতু পল্লব রাজদের আন্ডারে অর্থাৎ তার ক্যাপিটাল অর্থাৎ বাতাবি যখন আমরা দেখতে পারি যে পল্লবদের আন্ডারে, তখন এটা রক্ষা করাই ছিল তার প্রধান কর্তব্য। সেই কারণে তিনি পল্লবরাজ মহেন্দ্র বর্মন দ্বিতীয়কে তিনি পরাজিত করেন এবং তিনি বাতাবি তো দখল করেনি, তার পরবর্তীকালে তিনি পল্লবদের রাজধানী কাঞ্চি বা কাঞ্চিপুরমকেও তিনি দখল করে নেন। আর তার পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে বিনয়াদিত্য সিংহাসনে বসেন, অর্থাৎ আমরা দেখতে পারি দ্বিতীয় পুলকেশী এবং দ্বিতীয় পুলকেশীর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি হলেন বিক্রমাদিত্য প্রথম, যিনি পল্লবরাজ মহেন্দ্র বর্মন দ্বিতীয়কে পরাজিত করে তিনি কাঞ্চিকে তিনি আবার দখল করে নেন। তাহলে তার পরবর্তীকালে আমরা মানে দেখতে পারি যে ষষ্ঠ শাসক হিসেবে যিনি ছিলেন তিনি হলেন কে, বিনয়াদিত্য। তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে নাও বা নোট ডাউন করে নাও। তাহলে এবার আমরা দেখব এই চালুক্য বংশের 7 নম্বর শাসক বিজয়াদিত্য সম্পর্কে। তাহলে বন্ধুরা এবার আমরা দেখব এই চালুক্য বংশের যিনি সপ্তম শাসক ছিলেন তিনি ছিলেন কে, বিজয়াদিত্য। আর এই বিজয়াদিত্যর পূর্বে যিনি শাসক ছিলেন তিনি ছিলেন বিনয়াদিত্য। তাহলে আমি কি বললাম যে দ্বিতীয় পুলকেশীর পরে যিনি সিংহাসনে বসেন তার নাম কি ছিল, আমি বললাম দ্বিতীয় পুলকেশীর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি ছিলেন কে, তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশীর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় পুলকেশীর পরে যিনি সিংহাসনে বসেছিলেন এই চালুক্য বংশের তিনি ছিলেন কে, বিক্রমাদিত্য প্রথম। চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশীর পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেছিলেন তিনি ছিলেন কে, বিক্রমাদিত্য প্রথম। আর ইনি পল্লবদের কাঞ্চিকে তিনি দখল করেছিলেন। আর এই বিক্রমাদিত্য প্রথমের পরবর্তীকালে সিংহাসনে বসেন বিনয়াদিত্য, আর বিনয়াদিত্যের পরবর্তীকালে যিনি সিংহাসনে বসেন তিনি ছিলেন বিজয়াদিত্য। আর এই বিজয়াদিত্য থেকে যদি প্রশ্ন তোমাদের হয় সেটা হবে তাহলে তার মন্দির রিলেটেড, অর্থাৎ তিনি গুরুত্বপূর্ণ দুটি মন্দির নির্মাণ করেছিলেন। বিজয়াদিত্য বিজয়নেশ্বর মন্দির অর্থাৎ বিজয়নেশ্বর শিব মন্দির তৈরি করেছিলেন, যেটি কোথায়, বিজাপুরে। তাহলে আমরা কি দেখলাম যে বিজয়পুরে বিজয়নেশ্বর শিব মন্দির কে তৈরি করেন, বিজয়াদিত্য। এটা তোমরা মনে রাখবে যে বিজাপুরে বিজয়নেশ্বর শিব মন্দির তৈরি করেন বিজয়াদিত্য। এছাড়াও আইহোলের কাছে তিনি আরেকটা মন্দির নির্মাণ করেন, সেটা আমি তোমাদের লিখে দিয়েছি এখানে দেখো। আইহোলের কাছে সম বা সমকেশ্বর মন্দির তিনি তৈরি করেন, এটা তোমরা মনে রাখবে। সম বা সমকেশ্বর মন্দির তিনি তৈরি করেছিলেন কোথায়, আইহোলের কাছে। তাহলে এই দুটো মন্দির তোমরা মনে রাখবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীকালে যিনি শাসক অর্থাৎ এই চালুক্য বংশের শাসক যিনি হিসেবে বসেন তিনি ছিলেন কে, দ্বিতীয় বিক্রমাদিত্য অর্থাৎ বিক্রমাদিত্য দ্বিতীয়। আর তার দুটো স্ত্রী ছিল এবং এই দুটো স্ত্রী আবার গুরুত্বপূর্ণ দুটি মন্দির নির্মাণ করেছিল। এই দুটো মন্দিরের নামও তোমরা মনে রাখবে। আর সেই দুটো মন্দিরের নামও আমি তোমাদের বলে দিই। তার একটি স্ত্রীর নাম ছিল কি, আমরা এখানে লিখে দিয়েছি, একটি স্ত্রীর নাম ছিল রানী লোক মহাদেবী। আর তিনি নির্মাণ করেছিলেন লোকেশ্বর মন্দির, যেটি বিরূপাক্ষ মন্দির নামেও এখন বর্তমানে পরিচিত। আর তার আরেকটি অপর একটি স্ত্রী তিনি ছিলেন তিলক মহাদেবী, তিনি তিলকেশ্বর মন্দির নির্মাণ করেন। তাহলে আমরা দেখলাম বিজয়াদিত্য বিনয়াদিত্যর পরে সিংহাসনে বসেন তিনি বিজাপুরে বিজয়নেশ্বর শিব মন্দির তৈরি করেন। এই নামটা তোমরা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে যে বিজয়পুরে বিজয়নেশ্বর শিব মন্দির কে তৈরি করেন, বিজয়াদিত্য, যিনি বিনয়াদিত্যর পরে সিংহাসনে বসেন। আর আইহোলের কাছে তিনি সমকেশ্বর মন্দির তৈরি করেন, এটিও একটি গুরুত্বপূর্ণ লাইন। এবং তারপরে আমরা দেখব বিক্রমাদিত্য দ্বিতীয়, যিনি বিজয়াদিত্য এর পরে সিংহাসনে বসেন এবং তার একটি স্ত্রী যিনি করেন যার নাম ছিল লোক মহাদেবী, তিনি লোকেশ্বর মন্দির নির্মাণ করেন। এইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভিভিআই প্রশ্ন, তোমরা এটিকে মনে রাখবে যে লোকেশ্বর মন্দির নির্মাণ করেন কে, লোক মহাদেবী, যিনি ছিলেন বিক্রমাদিত্য দ্বিতীয়ের স্ত্রী। এবং তার অপর একটি স্ত্রী তিলক মহাদেবী, তিনি তিলকেশ্বর মন্দির নির্মাণ করেন, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নির্মাণ করেন। তার দুটো মন্দির নির্মাণ করেন তার দুটো স্ত্রী, তিলক মহাদেবী এবং লোক মহাদেবী। একটি লোক মহাদেবীর নির্মিত মন্দিরের নাম লোকেশ্বর মন্দির এবং রানী তিলক মহাদেবীর রচিত মানে নির্মিত মন্দিরের নাম তিলকেশ্বর মন্দির।
বা লোকেশ্বর মন্দির এবং তিলকেশ্বর মন্দির। আর এই বংশের যিনি শ্রেষ্ঠ অর্থাৎ শেষ শাসক অর্থাৎ কীর্তিবর্মন দ্বিতীয় চালুক্য বংশের শেষ শাসক তার মন্ত্রী দান্তি দুর্গের কাছে তিনি নিহত হন। তাহলে আমরা দেখলাম যে এই বংশের যিনি শেষ রুলার অর্থাৎ চালুক্য বংশের শেষ রুলার তিনি হলেন কে কীর্তিবর্মন দ্বিতীয়, এই নামটাও তোমরা মনে রাখবে। আর তার মন্ত্রী ছিল কে দান্তি দুর্গ, তিনি এই দান্তি দুর্গর কাছেই তিনি নিহত হন। আমি তোমাদের আরেকবার রিকল করে দিই যে বিনয়াদিত্যের পরে যিনি সিংহাসনে বসেন তিনি ছিলেন বিজয়াদিত্য। আর তিনি গুরুত্বপূর্ণ মন্দির নির্মাণ করেন বিজয়পুরে অর্থাৎ বিজাপুরের কাছে তিনি নির্মাণ করেন কি বিজয়নেশ্বর শিব মন্দির এবং আইহোলের কাছে শামকেশ্বর মন্দির। এই দুটো নাম তোমরা মনে রাখবে, কেননা এখান থেকে প্রশ্ন হলে এটাই হতে পারে। এবং তারপরে যিনি শাসক বিক্রমাদিত্য দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় বিক্রমাদিত্য সিংহাসনে বসেন এবং তার দুটো স্ত্রী ছিল এবং একটি স্ত্রীর নাম ছিল কি লোক মহাদেবী। আর তিনি নির্মাণ করেন লোকেশ্বর মন্দির, আর এটির নাম বর্তমানে কি বিরূপাক্ষ মন্দির নামেও এটি পরিচিত। আর তার আর অপর একটি স্ত্রী তিনি ছিলেন কি তিলক মহাদেবী, আর তিনি নির্মাণ করেন কি তিলকেশ্বর মন্দির। তাহলে তোমরা কি বললাম লোকেশ্বর মন্দির এবং তিলকেশ্বর মন্দির নির্মাণ করেন কে দ্বিতীয় বিক্রমাদিত্যের দুই স্ত্রী। এবং এই বংশের সর্বশেষ শ্রেষ্ঠ শাসক ছিলেন কে দ্বিতীয় পুলকেশী। এটাও তোমরা মনে রাখবে যে চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল দ্বিতীয় পুলকেশী। আর এই চালুক্য বংশের সর্বশেষ অর্থাৎ লাস্ট রুলার অফ চালুক্য ডাইনেস্টি তিনি হবে কে কীর্তিবর্মন দ্বিতীয়, এই বংশের শেষ শাসক। আর তিনি তার মন্ত্রী দান্তি দুর্গের কাছে নিহত হন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, একটা লাইক করলে এরকম ভিডিও বানাতে আমি আরো অনুপ্রাণিত হব। আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে ঝটপট এখনই সাবস্ক্রাইব করে নাও। আর এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকো আর বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।